বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং স্টাডির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে এইচএসসি শিক্ষার্থীদের জন্য এই টিউটোরিয়ালটি। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পর্বে অংশীদারি ব্যবসায়ের হিসাব অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায় নিয়ে অনেক খুঁটিনাটি বিষয় জানা রয়েছে। আজকে এই অধ্যায়ের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আমি পঙ্খানুভাবে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখতে থাকবে। আর হ্যাঁ, ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা দেখার পাশাপাশি একটা লাইক এবং কমেন্ট করে রাখবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো শুরু করা যাক। দেখো, অংশীদারি ব্যবসায়ের হিসাব। তো অংশীদারি ব্যবসায় কি আসলে বলো তো? দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যে ব্যবসাটা পরিচালনা করে সেটি হলো অংশীদারি ব্যবসা। তবে হ্যাঁ, অংশীদারি ব্যবসায় কিন্তু 20 জনের, সাধারণ অংশীদারি ব্যবসায় 20 জন, সর্বোচ্চ 20 জন সদস্য থাকে, আর ব্যাংকিং অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ 10 জন সদস্য থাকে। তো দেখো, অংশীদারি ব্যবসায় যে আইটেমগুলো একবার লিখতে হয়, শুধুমাত্র একবার লিখতে হয়। অনেক আইটেম আছে দুইবার লিখতে হয়, আর অনেক আইটেম আছে শুধুমাত্র একবার লিখতে হয়। তো একবার লিখতে হয় এমন আইটেমগুলো আমরা আগে দেখে নেব। তো দেখো, সর্বপ্রথম হলো মূলধন। মূলধন, এটা আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব করব তখন মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখব নগদান হিসাব দিয়ে বা ব্যাংক হিসাব দিয়ে, ঠিক আছে। এরপর অতিরিক্ত মূলধন, এটাও মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে নগদান হিসাব বা ব্যাংক হিসাব দিয়ে, তারিখ অনুযায়ী যে তারিখে নিয়ে আসবে সেই তারিখ বসাই দেব। উত্তোলন, এটাও একবারই যাবে, এটাই মূলধন হিসাবে ডেবিট দিকে যাবে। ঋণ, এটাও একবারই যাবে, ঋণ হিসাবে ক্রেডিট দিকে যাবে। সাধারণত ঋণ হিসাব নামে খুব কম অঙ্ক আসে, তবে ঋণ হিসাব যদি করতে বলে সেই ক্ষেত্রে ঋণ হিসাবে ক্রেডিট দিকে যাবে এটা। এরপর নেট লাভ, নেট লাভ হলো লাভ লোকসান হিসাবে ক্রেডিট দিকে যাবে, লাভ লোকসান হিসাবে ক্রেডিট দিকে যাবে। তো এই 5টা আইটেম একবার ব্যবহার হবে, এটি ভুলেও দুইবার ব্যবহার হবে না। কিন্তু তোমরা একটু ভালো করে আরেকবার দেখে নাও। মূলধন, এটি মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে। অতিরিক্ত মূলধন আর মূলধন একই জিনিস, ওটার সেম ক্যাটাগরি। উত্তোলন মূলধনের সাথে সম্পৃক্ত, এটি মূলধন হিসাবে ডেবিট দিকে যাবে। ঋণ হিসাবে ক্রেডিট দিকে যাবে। নেট লাভ, লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে যাবে। এই 5টা আইটেম শুধুমাত্র একবার করে ব্যবহার হয়। এখন আসো, যেসব আইটেম দুইবার লিখতে হয়, তো দেখো দুইবার কি কি আইটেম লিখতে হয়। মূলধনের সুদ, যদি মূলধনের সুদ থাকে তাহলে একবার মূলধন হিসাবে ক্রেডিট দিকে লিখবো মূলধনের সুদ, একবার মূলধন হিসাবে ক্রেডিটে লিখবো, আর একবার লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিটে লিখবো, ঠিক আছে। মূলধন হিসাব যখন করব তখন এটা ক্রেডিট দিকে, আর লাভ লোকসান হিসাব যখন করব তখন এটি ডেবিট দিকে। এরপর উত্তোলনের সুদ, তো দেখো উত্তোলনের সুদ মূলধন হিসাবে ডেবিট দিকে যাবে, মূলধন হিসাবে ডেবিট দিকে যাবে, আর লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে যাবে। বেতন, তো দেখো বেতন হলো মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে যাবে। কমিশন, মূলধন হিসাবে ক্রেডিট দিকে যাবে, আর লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে যাবে, যেহেতু এটা খরচ, কমিশনটা খরচ হিসাবে দেখাই দিতে হবে। এরপর ঋণের সুদ, ঋণের সুদও খরচ, ঋণ হিসাবে ক্রেডিট দিকে যাবে, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে যাবে। এই ঋণের সুদটা কিন্তু মূলধন হিসাবে যায় না, মূলধন হিসাবেও যায়, এটা মূলধন হিসাবেও যাবে যেহেতু ব্যয় এটা। তবে ঋণ হিসাবে ঋণের ক্রেডিট দিকে দেব এবং লাভ লোকসান হিসাবে ডেবিট দিকে দেব। এরপর পণ্য উত্তোলন, দেখো মূলধন হিসাবে ডেবিট দিকে এবং লাভ লোকসান হিসাবে আবন্টন হিসাবে ক্রেডিট দিকে থাকবে। বন্টনযোগ্য মুনাফা অংশ, দেখো মূলধন হিসাবে ক্রেডিট দিকে, লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকে। বন্টনযোগ্য মুনাফার অংশ, এটা যদি মুনাফা হয় তাইলে, আর যদি ক্ষতি হয় তাইলে কি হবে, মূলধন হিসাবে ডেবিট দিকে হবে, লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকে হবে। উল্টা, ক্ষতি হলে ঠিক উল্টা হবে। এই 8টা আইটেম দুইবার করে ব্যবহার করা হয়, এই 8টা আইটেম।
এই 8টা আইটেম 2বার করে ব্যবহার করা হয়, এর বাইরে কিন্তু কোনো কিছু থাকে না। এখানে যে 5টা আইটেম আছে একবার ব্যবহার করা হয় এই 5টায়, আর 2বার ব্যবহার করা হয় এই 8টা আইটেম, এর বাইরে কিন্তু থাকে না। তোমরা একটু মনোযোগ দিয়ে আরেকবার দেখে নিও। মূলধন, অতিরিক্ত মূলধন, ঋণ এবং লিট লাভ এরা হলো সবসময় একবার যাবে, আর মূলধনের সুদ, উত্তোলনের সুদ, বেতন, কমিশন, ঋণের সুদ, পণ্য উত্তোলন, মুনাফার অংশ, মুনাফা ক্ষতির অংশ, এগুলো যাবে 2বার করে। তো দেখো ঋণের সুদের ব্যাপারে একটা কথা আছে, ঋণের সুদের ব্যাপারে একটা কথা আছে, কি আছে দেখো, ঋণের সুদে যদি পার্সেন্টেজ উল্লেখ না থাকে, ঋণ যে নিছো কত পার্সেন্ট হারে ঋণ নিছো এটা যদি উল্লেখ না থাকে, পার্সেন্টেজ উল্লেখ না থাকলে তাহলে 6% হারে সুদ ধরতে হবে, ঠিক আছে। আবার পার্সেন্টেজ উল্লেখ নেই, সময়ও উল্লেখ নেই, তারিখ উল্লেখ নেই, তাইলে 6 মাসের সুদ ধরতে হবে। আর যদি তারিখ উল্লেখ থাকে তাহলে তারিখ অনুসারে ধরতে হবে। এরপর দেখো মূলধনের সুদ, মূলধনের সুদের কথা বলা হলে তো মূলধনের সুদ লিখবাই, তবে হ্যাঁ অতিরিক্ত মূলধনও নিয়ে আসে, অনেক পার্টনার অতিরিক্ত মূলধন নিয়ে আসে। তো অতিরিক্ত মূলধন যারা নিয়ে আসে এই অতিরিক্ত মূলধনের সুদটা তারিখের উপর হিসাব করে ধরতে হবে, অর্থাৎ যে তারিখে নিয়ে আসবে সেই তারিখ থেকে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত কত দিন হবে বা কত মাস হবে সেটা অনুসারে সুদ ধরতে হবে অতিরিক্ত মূলধনে। অতিরিক্ত মূলধনের সুদ আর আগের যে বেসিক মূলধন ছিল এই 2টা মূলধনের সুদ একসাথে যোগ করে তার কলামের টোটাল দেখাই দিতে হবে। এরপর দেখো আরেকটা জিনিস, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, এখানে তোমরা অনেকেই ভুল করে থাকো, তো এটা একটু মনোযোগ দিয়ে দেখবা। তুমি নিটসে স্পষ্ট করে বলে দেয় যে এই আইটেমগুলো ডেবিট করার পর নেট লাভ, তাইলে যে আইটেমগুলো ডেবিট করবে সেই আইটেমগুলো লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না, সেগুলো টোটাল চলে যাবে, সেগুলো বাদ, ওগুলো কিন্তু আসবে না। সাপোজ বেতন ডেবিট করার পর বলছে, কিন্তু প্রশ্নে বেতন নামে একটা এন্ট্রি রয়েছে, তাহলে লাভ লোকসান হিসাবে দেওয়া যাবে না বেতনটা, কারণ ডেবিট করার পর নেট লাভটা আমরা পেয়ে গেছি, আমরা ডেবিট করার পর। এজন্যই বলা আছে যে আইটেম বা সমন্বয় ডেবিট করার পর নেট লাভ দেওয়া থাকবে ওই সমস্ত আইটেম লাভ লোকসান হিসাব আবন্টনে আসবে না। এরপর দেখো কোনো অংশীদার বেতনের টাকা নগদে উত্তোলন করলে বেতন লাভ লোকসান আবন্টনে আসবে, তবে মূলধন হিসাবে আসবে না। যদি নগদে উত্তোলন করে ফেলে, বেতন যদি নগদেই উত্তোলন করে, এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এটাতেও তোমরা অনেকে ভুল করে ফেলো যে লাভ লোকসান আবন্টনে আসছে তাইলে সরাসরি লাভ লোকসান আবন্টনে ডেবিট দিকে আসছে, মূলধনে ক্রেডিট দিকে বসাই দিব, কারণ এখানে লাভ লোকসান আবন্টনে যা যা আসে মূলধনেও তো তাই তাই আসে, কিন্তু আসবে না। বেতনটা যদি নগদে উত্তোলন করে, শুধু বেতন না আরো কমিশনও যদি নগদেই নিয়ে নেয় তাহলেও মূলধনে আসবে না, ঠিক আছে। নগদে কোনো কিছু নিয়ে নিলে লাভ লোকসান আবন্টনে আসবে, বাট মূলধনে আসবে না। বেতন নগদে উত্তোলন করছে, লাভ লোকসান আবন্টনে আসবে, বাট মূলধনে আসবে না। এবার আসো উত্তোলনের সুদ নির্ণয়, কারণ অংশীদারদের হিসেবে উত্তোলনের সুদ নির্ণয় এটা একটু ক্রিটিক্যাল হয়ে থাকে, কারণ বিভিন্ন ফরম্যাটে দেওয়া থাকে, তো কেউ মাসের শুরুতে তো উত্তোলন করে, কেউ মাসের শেষে উত্তোলন করে, কেউ মাসের মাঝামাঝিতে উত্তোলন করে, কেউ 2 মাস পর পর উত্তোলন করে, এরকম। তো দেখো কোনটা কিভাবে উত্তোলন করলে কত মাসের সুদ ধরতে হবে সেটা নিয়ে আলোচনা। প্রতি মাসের প্রথম তারিখে উত্তোলন করলে মূলধনের সুদ কিভাবে তৈরি করবা, তাহলে মাসিক উত্তোলন যত টাকা উত্তোলন করবে গুণন সুদের হার, ঠিক আছে। এটি যা বের হবে এটাকে 13 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করব, 13 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করব। আর বার্ষিক উত্তোলন হবে, বার্ষিক উত্তোলন কিন্তু আবার বার্ষিক উত্তোলন কিন্তু ওই মাসিক উত্তোলন গুণন 12ই হবে, ঠিক আছে। বার্ষিক উত্তোলনের সুদ কিন্তু আবার 13 দিয়ে করো না, বার্ষিক উত্তোলনটা উত্তোলন 12 দিয়েই হবে সবসময়, মাসের শুরুতে করলেও 12, মাসের শেষে করলেও 12, মাসের মাঝামাঝিতে করলেও 12 দিয়েই গুণ করবা। কিন্তু যদি সুদ নির্ণয় করো তখন কিন্তু মাসের শুরুতে করলে 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 6.5 বছরের 5 মাসের 6.5 মাসের সুদ ধরতে হবে। এরপর দেখো প্রতি মাসের মাঝামাঝি তারিখে উত্তোলন যদি করে তাহলে মাসিক উত্তোলন গুণন সুদের হার, এটাকে 12 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, মাসিক উত্তোলন ওটাই হবে, মাসিক উত্তোলন গুণন 12 সমান বার্ষিক উত্তোলন হয়ে যাবে। এরপর
যদি বলা হয় প্রতি মাসের শেষ তারিখে উত্তোলন, তাইলে এটি মাসিক উত্তোলন গুণন সুদের হার, একে 11 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? 11 দিয়ে গুণ করতে হবে আর 2 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। এই জিনিসগুলো একটু খেয়াল করে নিও, ঠিক আছে? আমি আবারও রিপিট করে দিচ্ছি, দেখো শেষ করো আগে। প্রতি 2 মাস অন্তর অন্তর উত্তোলন, তাইলে কি হবে? মাসিক উত্তোলন গুণন সুদের হার। তাইলে প্রতি 2 মাস অন্তর অন্তর উত্তোলন, এটা কি হবে দেখো। তাইলে 2 মাস পর পর উত্তোলন করলে এটাকে মাসিক উত্তোলন বা দ্বিমাসিক উত্তোলন যাই হোক, যা উত্তোলন করবে সেটাকে সুদের হার দিয়ে গুণ করব। একে 5 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করব। 5 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করব। আর বার্ষিক উত্তোলন হবে ওই যে প্রতি উত্তোলন গুণন 6, কারণ 2 মাস পর পর, তাইলে বছরে 6 বার উত্তোলন করছে। প্রতি 3 মাস অন্তর অন্তর উত্তোলন করলে কি হবে দেখো, যে উত্তোলন করবে উত্তোলনের অংশটা গুণন সুদের হার, ঠিক আছে? একে 3 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। আর বার্ষিক উত্তোলন কি হবে? ওই উত্তোলন গুণন 4, যত টাকা করে উত্তোলন করবে তত গুণন 4। তো দেখো এই 5টা আইটেমের মধ্যে প্রথম 3টা আইটেমে খুব বেশি থাকে, পরের 2টা আইটেম খুব রেয়ার থাকে, ঠিক আছে? এগুলো খুব একটা রেয়ার থাকে না, কিন্তু প্রথম 3টা আইটেম সবসময়ই থাকে, যে কোনো একটাই থাকবেই, ঠিক আছে? প্রথম 3টা একদম কমন। তো দেখো যদি মাসের প্রথমে উত্তোলন করো, তাইলে বেসিক্যালি সুদকে যত সুদ বের হবে, মাসিক যত সুদ বের হবে ওর সাথে 6.5 দিয়ে গুণ করে দেবা। আর মাসে মাঝামাঝিতে করলে 6 দিয়ে গুণন, আর মাসের শেষে করলে 5.5 দিয়ে গুণন। 2 মাস অন্তর অন্তর করলে 2.5 দিয়ে গুণন হবে, আর 3 মাস অন্তর অন্তর করলে কত হবে? 3 দিয়ে গুণন 2 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? এটি গেল উত্তোলনের সুদ। তবে হ্যাঁ, কমিশন ধার্য করার পরবর্তী বন্টনযোগ্য লাভের 10% কমিশন হবে। পূর্ববর্তী বন্টনযোগ্য লাভ, এটা যদি বলা হয়, যদি এরকম বলে যে কমিশন ধার্য করার পরবর্তী বন্টনযোগ্য লাভের 10% কমিশন হবে, ঠিক আছে? অর্থাৎ কমিশন ধার্য করা পরবর্তী লাভের 10% কমিশন হবে। তাইলে এটা পূর্ববর্তী বন্টনযোগ্য লাভ গুণন 10 ভাগ 110 দিতে হবে, ঠিক আছে? তাইলে কমিশনটা বের হয়ে যাবে। এই কমিশনটা খরচ আগে, তারপরে হলো বন্টনযোগ্য লাভ, ঠিক আছে? এটা কি? অর্থাৎ পূর্ববর্তী বন্টনযোগ্য লাভ গুণন 10 ভাগ 110 দিয়ে করতে হবে। এটা প্র্যাকটিক্যালি অঙ্ক দেখাই দিব আমরা। তো দেখো এবার আসো লাভ লোকসান আবন্টন হিসাবের ফরম্যাটটা দেখো। নমুনা ছক কি হতে পারে? এভাবে ঘর কেটে নেবা। ডেবিট ক্রেডিট তো অবশ্যই দিবা, এটা কিন্তু ভুল করা যাবে না। ডেবিট ক্রেডিট দিতেই হবে লাভ লোকসান আবন্টন হিসাবে। ডেবিট ক্রেডিট না দিলে মার্কস কিন্তু দিবে না তোমাদের। তো দেখো ডেবিট পাশে কি কি এন্ট্রি আসে? ডেবিট পাশে আসবে মূলধনের সুদ। মূলধনের সুদ যেহেতু পার্টনারদের নাম দেওয়া থাকবে XYZ বা যদু মধু কদু এরকম দেওয়া থাকবে, যাই হোক, মানে ব্যক্তিদের নাম দেওয়া থাকতে পারে বা XYZ যেরকম ভাবে দেওয়া থাকবে, যার যার আলাদা আলাদা প্রথম এন্ট্রি টাকার ঘরে যার যার আলাদা আলাদা মূলধনের সুদ বসাই দেব। বসাই দিয়ে 3টা একসাথে যোগ করে দ্বিতীয় টাকার ঘরে বসাবো। এরপর অংশীদারদের মূলধন হিসাব সবসময় কিন্তু দিতে হবে, এখানে লিখতে হবে অংশীদারদের মূলধন হিসাব, কারণ এগুলো অংশীদারদের মূলধনেই যায়, ঠিক আছে? তাইলে বেতনও ঠিক ওইরকম ভাবে XYZ দিয়ে দেব। অর্থাৎ ডেবিট পাশে শুধু খরচগুলোই আসবে আর ক্রেডিট পাশে আয়গুলো আসবে, ঠিক আছে? এরপর অংশীদারদের মূলধন হিসাব ঋণের সুদ ও খরচ, এটিও যার যার অ্যামাউন্টে যাবে। অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব হয় না আসলে সাধারণত, এটা সরাসরি অনাদায়ী পাওনা সরাসরি লাভ লোকসান আবন্টনেই থাকে, এটা অংশীদারি মূলধন হিসাবে যাবে না, ঠিক আছে? এরপর হলো অংশীদারদের মূলধন হিসাব মুনাফার অংশ, যেটা বন্টনযোগ্য মুনাফা, ঠিক আছে? এগুলো মানে এই পাশে যত লাভ হবে এই লাভগুলো থেকে খরচগুলো বাদ দেওয়ার পরে যে অতিরিক্ত লাভ থাকে সেটি বন্টন করতে হবে অনুপাত হারে, ঠিক আছে? তাদের অনুপাত হারে বন্টন করতে হবে। ক্রেডিট পাশে দেখো, ক্রেডিট পাশে কি কি আসে? ক্রেডিট পাশে সাধারণত 3টা এন্ট্রি আসে। নেট লাভ বা মুনাফা, এটা তো আসবে প্রথমে, তারপরে উত্তোলনের সুদ আসে, ঠিক আছে? আর আসে পণ্য উত্তোলন আসে, আর যদি ক্ষতি হয় তাহলে ক্ষতির অংশটা আসে। এই 3টা আইটেমই আসে। মুনাফা তো থাকবে, নেট মুনাফা প্রথমে তো বসাবাই, আর এক্সেস 3টা, এই 3টার বাইরে কিন্তু কোনো আইটেম আসে না। তার মানে তোমরা লাভ লোকসান আবন্টন হিসাবে নমুনা ছকটি ক্লিয়ার হয়ে গেল। এরপর দেখো অংশীদারদের মূলধন হিসাব।
অংশীদারদের মূলধন হিসাব এটাও ঘর কাটতে হয় এভাবে, তারিখ, বিবরণ, তারপরে টাকার জন্য যতগুলো অংশীদার থাকবে ততগুলো ঘর হবে। এখানে 3টা অংশীদার দিয়ে দেখাই দিছি XYZ, যদি নাম দেওয়া থাকে তাহলে নাম অনুসারে লিখবা, ঠিক আছে। তারপরে ক্রেডিট পাশেও তারিখ, বিবরণ XYZ। তো দেখো ওই যে কথাগুলো বলেছিলাম, মূলধন প্রথমে লিখে ফেলবা। মূলধনটা লেখার জন্য এটাকে নগদান হিসাব দিতে হবে বিবরণে করে। অতিরিক্ত মূলধন যখন লিখবা নগদান হিসাব দিবা। এই দুইটা দেওয়ার পরে যা কাজ হলো সেটা হলো লাভ লোকসান আবন্টন হিসাবে ওই যে অংশীদারদের মূলধন হিসাব লিখে যে এন্ট্রিগুলো ডেবিট করছে সেগুলো এখানে আসবে। লাভ লোকসান আবন্টনে যেমন মূলধনের সুদ করছিলাম, বেতন করছি, ঋণের সুদ করছি, ঠিক আছে, তারপর মুনাফার অংশ, এগুলো এখানে চলে আসবে। এরপর ডেবিট দিকের কাহিনী দেখো, উত্তোলন আসবে, এখানে উত্তোলন আসবে। তারপর লাভ লোকসান আবন্টন হিসাবে ওখানে যা যা ডেবিট করেছিলাম, ক্রেডিট করেছিলাম, তা এখানে সবগুলো চলে আসবে। অংশীদারদের মূলধন হিসাব দিয়ে যা যা ক্রেডিট করেছিলাম, উত্তোলনের সুদ করছিলাম, পণ্য উত্তোলন করছিলাম, মুনাফার অংশ বা ক্ষতির অংশ যেটা, ঠিক আছে। এই কয়েকটা করার পরে উভয় পাশে ব্যালেন্স সমন্বয় করে দিতে হবে, ব্যালেন্স BDCD করে দিতে হবে, ঠিক আছে। BDCD করে দিলেই হয়ে যাবে। তো এটাই ছিল অংশীদারি ব্যবসায়ের হিসাবের প্রথম পর্বের আলোচনা। দ্বিতীয় পর্বের আলোচনা আমি খুব শীঘ্রই নিয়ে আসব। তোমরা সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবা। আর কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা। ওকে, আল্লাহ হাফেজ।